ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। অন্তর্বর্তী সরকারের প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বছরে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় $1,80,000 কোটি টাকা। সেই হিসেবে গত 15 বছরে পাচার হয়েছে $240 বিলিয়ন বা 28 লাখ কোটি টাকা। পাচার হওয়া এই বিপুল পরিমাণ অর্থ ফেরাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহযোগিতা করছে জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ফ্রাসোয়া ভ্যালেরিয়া মনে করেন, স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পতনের 1 বছর হলেও দেশ থেকে এখনো দুর্নীতি ও অর্থ পাচার পুরোপুরি বিলীন হয়নি। তবে ব্যাংক খাতে কিছু সংস্কারের ফলে ঢালাওভাবে অর্থ পাচার কিছুটা বন্ধ হয়েছে বলে তারা মনে করেন। দুর্নীতি ও অর্থ পাচার পুরোপুরি বন্ধ করা সম্ভব। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর সুশাসনের অভাবেও দেশ থেকে বৈধ অর্থ বিদেশে নিতে বাধ্য হচ্ছেন নাগরিকরা। অর্থ পাচার ও দুর্নীতির জন্য কি তবে রাজনৈতিক অস্থিরতাই দায়ী? অর্থ পাচার ও দুর্নীতি রোধে অন্তর্বর্তী সরকারের 1 বছরের কার্যক্রম নিয়ে রাজনৈতিক দলগুলোর মূল্যায়নই বাকি। সঠিক পথে কি আছে অন্তর্বর্তী সরকার? এসব নিয়ে আজকে রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। নাজমুল হক প্রধান, এই যে আমরা আসলে একটা সংখ্যা পড়ছিলাম, সেই সংখ্যাটা পড়তে গিয়ে আসলে বারবার মনে হচ্ছিল এটি আসলে কোনোভাবে বাংলাদেশের মানুষের, সাধারণ জনগণের টাকাগুলোই তো আসলে পাচার হলো। তার মানে আপনার, আমাদের সবার টাকা আসলে এই পাচার হওয়া অর্থের মধ্যে আছে। খুব কষ্ট করে তো আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের নিজেদের এই আয় রোজগারটা করে থাকেন, যে জায়গাটিতে আসলে দেশটাকে আমরা একটা উন্নয়নশীল দেশের জায়গা থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই সময়টাতে প্রতি বছর বাংলাদেশ থেকে $16 বিলিয়ন পাচার করা হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ পাচার করা হলো এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে অনেক রকমের সংস্কারের আলোচনা করছি আমরা। এই সংস্কার আদৌ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতাকে, আমার সমালোচকবৃন্দকে। বিষয়টা হচ্ছে যে আসলে এগুলি বন্ধ হয় কখন? একটা হচ্ছে যদি বিহেভিয়ার, সরকারের বিহেভিয়ার যদি সেম হয়, যে ফ্যাসিস্ট সরকারটার পতন হলো, সেই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতালোভী, অর্থলোভী, এগুলি একদম জনগণের কাছে খুব পরিষ্কার। উনি ওনার যাওয়ার শেষ দিনগুলিতে বলতেছিল পতিত স্বৈরাচারী শেখ হাসিনা যে আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, অথচ 2 কোটি টাকার জন্য সেই 2 কোটি টাকা কিন্তু খায় নাই। সেটা বিরোধী দলের নেত্রী, সেই সময় বিরোধী দলের নেত্রী বা একসময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাকাউন্টে সেই টাকাটা ছিল, অর্ফানেজ টাকাটা, কিন্তু টাকাটা 1 পয়সা খরচ হয়, টাকাটা বাড়ছে। সেইটার কেসে ওনাকে সাজা দিয়ে দিল, অথচ ওনার পিয়ন 400 করে নিয়ে গেছে, নিয়ে উনি গর্ব করে বলতেছে। আমি বলতে চাচ্ছি কথাটা হচ্ছে যে যখনই সরকার প্রধান, যে কোনো সরকার প্রধান যখন তার এই আচরণের ক্ষেত্রে যখন এরকম খুব সাধারণ হয়, সাধারণ বলতে মানে আমি সাধারণ মানুষ না, মানে এগুলিকে যখন খুব খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখে, তাই না, তখন কিন্তু মানুষের সন্দেহটা প্রবল হয়, পার্সেপশন তৈরি হয়ে যায় এই সরকারটা কীরকম। আমি বলতে চাচ্ছি কথাটা এই কারণে, বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসা অসংখ্য সমস্যা, জনগণ ওনাকে সমর্থন দিচ্ছেন। উনি কি করলেন দেখেন, উনি ওনার গ্রামীণ ব্যাংকের ওনার ইন্টারেস্ট উনি বুঝে নিলেন আগে। উনি সরকারি শেয়ারটা, সরকারি জনগণের শেয়ার ছিল, তো সরকারি শেয়ারটা কমিয়ে উনি ওনার গ্রামীণ ব্যাংকের শেয়ারটা বাড়িয়ে নিলেন। আরও অনেক কয়টা কাজ করছেন, আমি আর এগুলি বলে তিক্ততা বাড়াতে চাই না। এই যে কাজগুলি করলেন, পাবলিকের ধারণাটা কী হলো? ধারণাটা এরকম হলো যে পতিত যে সরকারটা ছিল ওইটা হাতের এপিট আর ওপিট, ইনিও তো একই কাজ করতেছে, লোভটা ওনারও একই রকম। যেমন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, উনি ওনার সব মামলা প্রত্যাহার করে ফেললেন, বেগম খালেদা জিয়া এগুলি করলেন না, কথা খেয়াল করেন। আজকে তাহলে এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির কারণে যারা ক্রিমিনাল এর মেসেজটা পেয়ে যায়। কেমন মেসেজটা পেয়ে যায়? আমি ছোটোবেলায় আমার দাদা বলতো যে প্রাকৃতিক দুর্যোগ হলে পশু পাখি নাকি আগে টের পায়, চিৎকার করে পশু পাখি, তাই না? খারাপ লোকরা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সরকারটা কীরকম বিহেভ করবে, ফলে তারা বুঝছে বিহেভ, ফলে টাকা পাচারের এই 1 বছরে পাচারের মাত্রাটা কম তো দূরের কথা, বরঞ্চ দেদার সেট করছে। আজকে একজন সচিব, নাম বলবো না, লাকলি দেখা হলো আমার সঙ্গে ট্রেনে, উনি তো বলতেছে ভাই কি হবে এই দেশটার, বলে আগে যে গত গভর্নমেন্টের আমলে যে দুর্নীতি ছিল, এটা রেটটা এখন অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তাহলে এই যে ঘটনাগুলি ঘটতেছে, ওই যে বললাম, মানে ধরন দেখেই বুঝতে পারে কে কীভাবে কাজ করা যায়। আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্ভাগ্য আমাদের এখানটায়
যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ কিন্তু হয়নি, সংস্কারের কথা চলছে, সংস্কারের কথা চলছে। আর কি চলছে দেখবেন, সরকারটা এখানটায় দুইটা হতে পারে, সরকার হয় মবের কাছে আত্মসমর্পণ করছে, অথবা সরকার মব দিয়ে দেশটাকে পরিচালিত করতে যাচ্ছে, কারণ তার নিজের পরিচালনা করার নৈতিক কোনো ভিত্তি আর নাই। এই যে নৈতিক ভিত্তি নাই, মব দিয়ে পরিচালিত করে, আপনি দেখেন শুরুর থেকেই প্রত্যেকটা ঘটনা মব দিয়ে করলো, প্রত্যেকটা ঘটনা। তাহলে মব দিয়ে করার পরে আপনি গ্রেপ্তারই বলেন, আপনি ধরাই বলেন। আজকে আমি আসতে দেখতেছিলাম ইউটিউবে, একজন পপুলার চেয়ারম্যান বিএনপির, উনি বোধহয় মুক্তিযোদ্ধা, সিলেটের একটা এলাকার, তাকে আজকে হেনস্থ করা হয়েছে, পিটানো হয়েছে, অথচ 5 বারের চেয়ারম্যান, আওয়ামী লীগের সময় চেয়ারম্যান হয়েছে উনি, এত পপুলার লোক। তাহলে এই যে মব দিয়ে সরকার পরিচালনার যে করছে সরকার, মব যারা করে এরা জানে যে মব করলে সরকার এটাকে সাপোর্ট করবে। আরও মজার ঘটনা হচ্ছে, বর্তমান মাননীয় আপনার প্রধান নির্বাচন কমিশন উনি বলেছেন, রসিকতা করে বলুক আর ঠিক করে বলুক, যে এই ইলেকশন সময় মবরা 300 জায়গায় ভাগ হয়ে যাবে। তো 300 জায়গায় ভাগ হয়ে গিয়ে যদি করে এই পাড়ার লোকরা এগুলো আওয়ামী লীগ করছে, এই খবরদার ভোট দিতে যাবে না, মব করা লাগবে না, ভোট দিতে যাবে না তোমরা, এই পাড়ার লোকরা তোমরা অমুক পার্টি করছো, ভোট দিতে যাবে না। শেখ হাসিনা যেটা করতো, নৌকা ছাড়া ভোট দিতে আসবে না, ওনার পার্টির লোক এটা করছে, এটা মাইকিং করে করছে, আমি নিজে শুনছি যে নৌকায় যারা ভোট দেবে তারা আইসো না। তা আজকে একই কালচারের পার্ট হয়ে যদি করে, তোমাদের ভোট দেওয়ার দরকার নেই, আসো না সেন্টারে, তাহলে কি ভোট হবে? কিন্তু অন্তর্বর্তী সরকার তো বারবার বলছে যে তারা অন্তত, আমি যেটা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জনাব ইউনূস সাহেব ওনার সমস্ত ক্রেডিবিলিটি লস করছেন সামগ্রিক কর্মকাণ্ডে। একদিনে তো একটা সরকারের উপর বিশ্বাস আস্থা তৈরি হয় না, এটা সময় লাগে। ফলে এই ক্রেডিবিলিটি লস করার পরে ওনার যে এটা দেশে বিদেশে যে সুনাম ছিল, এবং তারপরে উনি যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেই জায়গায় একটা মানে মববিহীন একটা ভোট করা, এটা রিয়েলি $1 বিলিয়ন কোশ্চেন। জি, আমি এটিও তো আপনার কাছে আসি। টিআই চেয়ারম্যান আজকে বলেছেন যে যেসব দুর্নীতির মামলায় প্রভাবশালী ও ক্ষমতাবান ব্যক্তিরা অন্তর্ভুক্ত, সেই সব যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে এবং একটি চূড়ান্ত পরিণতি দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধেও আমরা বিভিন্ন সময়ে আসলে কিন্তু নানান রকম দুর্নীতির অভিযোগ শুনেছি, যদিও বারবার অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে আসলে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন এবং তথ্য প্রমাণ নেই সেই কথাও বলেছেন। আজকে সারাদিন আরেকটি খবর খুব আপনি নিশ্চয়ই দেখেছেন, নির্বাচনের আগেই মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কেনা হচ্ছে, সেটি প্রতিটি গাড়ি প্রায় 2.25 কোটি টাকা করে একটি গাড়ি কেনা হচ্ছে। সবকিছু মিলে আসলে একটু জানতে চাই, তাহলে আমরা কি আদৌ আসলে দুর্নীতির বাইরে যে পথ, সেই পথের দিকে হাঁটা শুরু করেছি? ধন্যবাদ তুমি আপনাকে এবং আমার 2 অগ্রজ বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ দুদু ভাই এবং নাজমুল প্রধান ভাই, দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ডক্টর কামাল হোসেনের মেয়ে একটা সেমিনারে বলেছিলেন যে সরকার পরিবর্তন হয়েছে 1 বছর হয়েছে, আগে বিচারপতিরা প্রশাসনের চাপে রায় দিতেন, আর এখনকার বিচারপতিরা মবের বয়ে রায় দিচ্ছেন না পক্ষে। পরিবর্তন কিন্তু দুটাই, কিন্তু 2 দিকে। আগে দুর্নীতি হয়েছিল, এখনও দুর্নীতি হচ্ছে। টিআই চেয়ারম্যান বলেছেন এবং বাংলাদেশের টিআইবি দেববিদ্যাসাগর কদিন আগে বলেছেন যে দুর্নীতি তো এখন ঠিকই চলছে নীরবে, এবং তার প্রাইস ট্যাগটাও কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আগের চেয়ে বেশি হয়ে গেছে। আগে যেটা 1 লাখ ছিল, এটা 5 লক্ষ টাকা। 1 লাখে যে ঘুষ দিয়ে হইতো সেটা এখন 5 লক্ষ টাকা দিতে হয়। এটা নীরবে। কিন্তু এই উপদেষ্টাদের পিএসদের দুর্নীতি 200-400 কোটি টাকা, সেটাও আপনার চলছে, মিডিয়াতে আসছে। এখন মিডিয়া লিখতে পারছে না, একটু সরে যাক না, তারপরে দেখবেন ইতিহাস কিভাবে আসে, কত লম্বা ফিরিস্তি আছে। এটা আমাদের এই দেশের দুর্ভাগ্য, এই জাতির জন্য দুর্ভাগ্য। এখন আপনি কালকে বাংলাদেশের ওয়ান অফ দি 5 মধ্যে টপ পরিবহন সোহাগ কাউন্টারে গিয়ে কালকে যে অবস্থা দেখলাম, ব্যাঙ্গে চুড়ে একদম তার বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। উনি একটা বড় একটা রাজনৈতিক দলের সদস্য, কিন্তু কাজ হয় নাই। মবরা এসেছে ওইদিন হাফ এন আওয়ারের ভিতরে সংঘবদ্ধ হয়ে সব শেষ করে দিয়েছে। র্যাব পুলিশ 2 ঘন্টা পরে গিয়েছে, কিছুই করে নাই, করার নাই কিছু। আপনি চাচ্ছেন সেই নির্বাচন হবে, কি করে হবে? আপনি 1 বাই 1 নিজে যা চাচ্ছেন তাই করতে চাচ্ছেন। বড় রাজনৈতিক দলকে এতদিন পচাইতে চাইছেন, স্টিগমা দিতে চাইছেন, পারেন না। এখন নতুন সিস্টেম আরেকটা শুরু করে দিয়েছেন যে এগুলো সব দুর্নীতি কোনো হিসাবে কথা ওরা বলে না। এখন বলে কি
যে কারে ইলেকশনে নিতে হবে কারে নিতে হবে না। আবার এই যে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার এই এখতিয়ার কি অন্তর্বর্তীকালীন সরকারের আছে, বা তারা আসলে নিশ্চিত হলেন কি করে যে কারা আসলে জয়ী হবেন, কাদের জন্য গাড়ি কিনতে হবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নাই, যাই করছে এই নেক্সট পার্লামেন্টে কিন্তু ওনাদের বৈধতা যদি না দেয় সব নান অ্যান্ড ভয়েড হয়ে যাবে। যারা রাষ্ট্র ক্ষমতায় পার্লামেন্টে যাবে মেজরিটি নিয়ে, দুটার মেজরিটি দিয়ে পার্লামেন্টে এগুলো সব ইনেক্ট করে যদি না ঢুকানো হয় ফার্স্ট সেশনের 30 ডেজের মধ্যে এই সরকারের সবগুলো বাতিল হয়ে যাবে। এখন ওনারা যা ইচ্ছা তা করছে। এই গভর্নমেন্টকে চালাচ্ছে কে? এই গভর্নমেন্টের একটা গ্রুপ আছে স্টুডেন্ট উইং, একটা আছে ইউনূস সাহেবের উপদেষ্টা 2-3টা আছে বসে, যারা একসময় ছাত্রতে যাবে ফিরে কথা বলছে, আবার ছাত্রদের মধ্যে লেয়াজও রাখছে। আবার ইউনূস সাহেব নিজে বলেছেন আমার নিয়োগ করতে হলো ছাত্ররা। এখন ছাত্ররা যদি ওরা নিয়োগ করতে হয়, বাংলাদেশের আওয়ামী লীগ পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল আমার ডানে বসা বিএনপির নাম নাই। তারা এই আন্দোলনের 17 বছর এত অত্যাচার নির্যাতনে তাদের নাম নাই, শুধু ছাত্ররা আন্দোলন করে ওনাকে বসিয়েছে, ওনার নিয়োগ করতে ছাত্ররা। ওই দিন থেকেই কিন্তু মনে করা নেওয়া হয়ে গেছে যে উনি ছাত্রদের নেতা, ছাত্রদের প্রধান উপদেষ্টা, আর আচার আচরণে তা মনেও হচ্ছে। আগামী দিনে এই নির্বাচনের জন্য আমার অগ্রজ প্রধান ভাই যেটা বললেন, আপনি দেশের আইন শৃঙ্খলা দিতে পারছেন না, যে যা ইচ্ছা করছে, মব জাস্টিস হচ্ছে, 5 বার করে চেয়ারম্যানকে পিটাইয়ে আপনি শেষ করে ফেলছেন। আপনার সাথে 100 জন নিয়েই আপনি যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারবেন, কেউ আসবে না প্রোটেক্ট করার জন্য। এই জায়গায় রাষ্ট্র আছে? রাষ্ট্র নাই। মব সেইখানে চলে যেখানে রাষ্ট্র ফাংশন করে না, জঙ্গলের আইন সেখানেই চলে যেখানে রাজা বলতে কেউ নাই, যার শক্তি সেই রাজা। এই অবস্থার মধ্যে এই দেশের, কিন্তু এই সরকারের উপরেই তো আপনাদের সব রাজনৈতিক দলের আস্থা ছিল, আপনারা তো চেয়েছিলেন এই সরকার। ওনার উপরে ছিল, এই সরকার না, একজন ব্যক্তির উপরে ছিল। তো নিয়ে আমি একটা কারেকশন করি, ডক্টর ইউনূসের উপরে ছিল। একজন নোবেল লরিয়েট বাংলাদেশের, এত ভালো মানুষ, এত ওনার উপর অত্যাচার হয়েছে, সবাই এটার বিশ্বাস রেখেছিল। বক্তব্য রেকর্ড আছে, আমরাও টকশোতে এসে আমরা জানতাম না যে উনি শুধু রাজনৈতিক দল বাদ দিয়ে একটা গোষ্ঠীকে নিয়ে এটা করবেন। আপনার রাশের গণ অধিকারের পরশু চ্যানেল 9 টকশোতে বলেছে আওয়ামী লীগ যাত্রীবাড়ি নির্বাচনে যদি না লুকিয়ে চোপায় আসবে কি করে, নামতে দিব না, হাত পাও কেটে রাখা হবে, পিটানো হবে, ঢুকতে দেওয়া হবে না। এটা রুখবে কে? এই সরকারের ক্ষমতা আছে রুকার? জি, সেই জায়গাগুলো যেমন আলোচনার বিষয়, তেমনি শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। এই যে আমরা আসলে চেষ্টা করছি বলবার যে বাংলাদেশ আসলে কতখানি দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, সেই একই সময় আসলে ঠিক 1 বছর আগের বাংলাদেশ কেমন ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর এই 1 বছরে বাংলাদেশ ঠিক কোথায় গিয়েছে, সেখানে 1 বছর আগে যতখানি অর্থ পাচার হয়েছে, 1 বছর আমাদের উন্নতির সূচক আসলে খুব একটা ঊর্ধ্বমুখী নয়, বলতে গেলে উন্নতির সূচক আমাদের এখনো পর্যন্ত নিম্নমুখী আছে। সাথে আগে যুক্ত করি যে সদর মন্ত্রীদের জন্য যে গাড়ি কেনা হচ্ছে, সেটা বাংলাদেশে যদি আমি মন্ত্রী প্রতিমন্ত্রীর মোট সংখ্যা হিসাব করি সেটি হবে 35, কিন্তু কেনা হচ্ছে 60টি গাড়ি। দুর্নীতি থেকে আসলে কারা বেরিয়ে আসতে চায়, বা যে সরকারি ক্ষমতায় আসে তারা কেউ কখনো বেরিয়ে আসতে চায় না কেন? আচ্ছা, গাড়ি কিনলে কোন মন্ত্রণালয় কিনবে? যদি এটা আমি দেখি, মানে ওইদিকে নজর দিই, তাহলে ইতিমধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কয়েকজন উপদেষ্টার এপিএস বোধহয় দুর্নীতি করার কারণে 100 কোটি বা 1000 কোটি টাকা দুর্নীতি করার জন্য তাদেরকে বাদ দিছে। এটা হচ্ছে বাস্তবতা। 2 জন বোধহয় ছাত্র প্রতিনিধিদের এই ঘটনাটা আছে। তো আমরা ছাত্র রাজনীতিতে ছিলাম, এখানে প্রধানমন্ত্রী আছে, তারা যাচ্ছে। তো ছাত্র রাজনীতির আমরা গণঅভ্যুত্থানের সঙ্গেও ছিলাম, মানে 90-এর গণঅভ্যুত্থান। তার আগে আমরা স্কুলে ছাত্র ছিলাম যখন, তখন 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। 2টো গণঅভ্যুত্থানে তখনও আমরা স্লোগান দিয়েছি, আর এটা তো 90টা সক্রিয়ভাবে আমরা ভূমিকা পালন করছি, পরিকল্পনা করছি। তো এই যে 24শে গণঅভ্যুত্থান, এটা 3য় গণঅভ্যুত্থান, নতুন না। কিন্তু গণঅভ্যুত্থানের পরে ছাত্ররা ক্লাসরুম থেকে মন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা হয়, এটা তাদের মাথায় কে ঢুকাইছে? এটা কিভাবে কে কার্যকর করা হয়েছে? কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক। 84 বছর বয়স্ক আমাদের যিনি প্রধান উপদেষ্টা দিকপাল, তো আমরা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সমর্থন দিই, কিন্তু তার উপস্থিতিতে যে ন্যাক্কারজনক ঘটনাটা আমরা মুখোমুখি হয়েছে, এবং 2 জন উপদেষ্টার, এটা বলতেও খারাপ লাগে আমাদের, তারা ছাত্র প্রতিনিধি, কি বলে এটা, দুর্নীতি কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। একজনের অস্ট্রেলিয়াতে ব্যাংকে টাকা দেখা দিচ্ছে, আরেকজন এই দেশে মানুষও খুন করছে পিটিয়ে, তার সঙ্গে সম্পর্ক আছে বলে
আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি। তো এটা খুব ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি এবং পরিণতি। তো এর দায় সরকার প্রধান হিসাবে তার সরকারি সদস্য হিসাবে তিনি এড়াতে পারেন না, দায়টা তাকে নিতে হবে। আর দুর্নীতি কমছে না বাড়ছে, যে ইঙ্গিতটা আপনি জানতে চাচ্ছেন, দুর্নীতি কমছে বাড়ছে, ওই যে একটা প্রতিষ্ঠান আছে না, তারা কিন্তু বলেছে যে দুর্নীতি এখনো আছে এবং সমান তালে চলছে। তো আমি যদি তাদের কথাটা, তারা এর উপরে কাজ করে, আমি মানে গ্রহণ করি, তাহলে এতটা গ্রহণ করতে হবে তারা এখন শতভাগ বলার ক্ষমতা রাখে না। ওই যে এখানে আলোচনা হলো যেটা মব সন্ত্রাস, ভয়ঙ্কর রূপ নিছে। তো আমি একটা ছোট গলির মধ্যে ঢাকা শহরে বসবাস করি, খুব সুন্দর একটা গলি। গত 30 বছর ধরে ওই জায়গাটায় মেন রোডে পাশের গলিতে থাকি। তো ওরা আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, জানে রাজনীতি করি। তা আমার মুখোমুখি কখনো তারা কিছু দেখি নাই, কিন্তু সেই গলির মধ্যে অন্য গলির কথা অন্যরা যারা বাস করে তারা বলতে পারবে, সেখানে যেভাবে ওপেন মাদক বিক্রি হচ্ছে এটা আমি দেখি না এর আগে। তো মাদকের সঙ্গে মবের সম্পর্ক আছে, সন্ত্রাসের সম্পর্ক আছে, দুর্নীতির সম্পর্ক আছে। তো এটা আমাদের পুরো রাজধানী না, সারা দেশ। আমি যদি একটু যুক্ত করি, আপনি যেটি বলছিলেন যে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধেও তো আসলে দুর্নীতির নানান বড় বড় অভিযোগ আছে, তার মানে যাদেরকে দিয়ে আসলে আমরা এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে চাইছি তাদের বিরুদ্ধেই যখন দুর্নীতির এত বিশাল বিশাল অভিযোগ, সেখানে আসলে আমরা কত দূর যেতে পারবো সেটি নিয়ে আসলে শঙ্কা প্রকাশ করার সময় এসছে কিনা আমাদের? শঙ্কা প্রকাশ না, এটা বাস্তবতা আমাদের। এটা এই যে গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ফিরে যাওয়ার কথা হচ্ছে ইনস্টিটিউটে শিক্ষাঙ্গনে। একদিনের জন্য আমাদের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস আমার এই কানে বাজে না যে তোমরা যাও শিক্ষাঙ্গনে, এই কথা উচ্চারণ করেছে, বরঞ্চ তাদেরকে ব্যবসায়ের প্রলোভন দেখাইছে, তোমরা উদ্যোক্তা হও। তিনি যেমন ব্যবসা করে বেড়াচ্ছেন দেশে এবং বিদেশে, সামাজিক ব্যবসা, নানান ব্যবসা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো ব্যবসায়িক যে ধরনের বিনিয়োগ সেটিও কমেছে বাংলাদেশে। বিনিয়োগ জি এখানে শূন্য পর্যায়ে রয়েছে, বরঞ্চ এখানে আসতে ভয় পাচ্ছে যারা ইনভেস্ট করবে। ধরেন একটা পানবিড়ির দোকানে যদি রাস্তার পাশে কেউ করতে চায় না, সে নিশ্চিত হতে চাবে যে এখানে আমাকে যা আমি পুঁজি মানে 1 লাখ টাকা, 50,000, 10,000 টাকা ইনভেস্ট করব, সেটা যেন ধ্বংস না হয়ে যায়, ছিনতাই না হয়ে যায়, চাঁদাবাজির নামে অন্যরা না নিয়ে যায়। তো বড় ব্যবসায়ীরা যারা এখানে আসবে দেশে বিদেশের থেকে ইনভেস্ট করবে, সেরকম পরিস্থিতি এখন দেশে আছে কিনা। মানে এটা দুর্ভাগ্যজনক, এই দেশে আমরা জন্মাইছি, আল্লাহ চাইছে এই দেশে আমাদের মৃত্যু হবে। তো এই 54 বছর অনেক ঘটনা তো আমরা প্রত্যক্ষদর্শী, নানান কারণে আমরা তার কাছাকাছি থেকে দেখেছি। কিন্তু এত ন্যাক্কারজনক পরিস্থিতি তৈরি হবে এটা তো আমরা প্রত্যাশা করি নাই আমার বিবেচনাতে। তো এই যে আমরা যেটা চাচ্ছি, আপনি বলেন না পাচারকৃত অর্থ ফেরত কয় টাকা আছে, আমি এটা আপনার বলতে পারবো না। আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন কিনা জানি না, এরকম আমি কোনো মিডিয়াতে দেখি নাই যে সব থেকে রিজনেবল যে দেশে বিদেশে যার একটা প্রভাব ছিল, আমরা প্রত্যাশা করছিলাম ডক্টর ইউনূসের মাধ্যমে জনগণের যে টাকা চুরি হয়েছে পাচার ফেরত আসবে, সে টাকা তো ফেরত আসেই নাই, উপরন্ত পত্রিকা মারফত, মিডিয়া মারফত যারা জানছে আরও টাকা কম বেশি পাচার হচ্ছে। তো এই সরকারের আমলে যে সরকার সব থেকে কী বলবো ক্রিম, ডক্টর ইউনূস এবং তার বিশেষজ্ঞ উপদেষ্টাবৃন্দ থাকা অবস্থায় সব দোষটা রাজনীতিকদের দেওয়া হয়, যে রাজনীতিবিদরা চুরি করে, পাচার করে, লুটপাট করে। কিন্তু এই যে ক্রিম তুল্য সব ব্যক্তি, স্বর্ণ, যেটা শেখ মুজিবের কথা খুব দুঃখ করে বলছিলেন আওয়ামী লীগ উদ্দেশ্যে, লোকে পাই সোনার খনি, আমি পাইছি চোরের খনি। তো শেখ মুজিব এটা বলছিলেন তার অবস্থার প্রেক্ষিতে। তো ডক্টর ইউনূস কি এই কথারই প্রতিধ্বনি করবেন? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আজকে বলেছে যে আসলে পাচার হওয়া অর্থ ফেরাতে তারা যথেষ্ট সহযোগিতা করেছে, এরপরে আসলে কিছু টাকা হয়তো আমরা বাজেয়াপ্ত করার উদাহরণ নিয়ে আসতে পেরেছি, লন্ডন থেকে কিছু টাকা, $185 মিলিয়ন কথা তারা বলেছেন। কিন্তু এটি কি আসলে যথেষ্ট? হাজার হাজার মিলিয়ন ডলার আসলে পাচার হয়েছে, সেইগুলো আসলে এই অন্তর্বর্তী সরকার কতখানি সফল হবে বা আদৌ সম্ভাবনা কতখানি আছে তাদের এই মেয়াদকালে সফল হবার, সেই জায়গাগুলোতে আমরা আসবো। একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিতিতে রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিতিতে
নিয়মিত রাজকাহন দেখছেন। নাজমুল হক প্রধান, যে আলোচনায় আমরা ছিলাম, নানান সময়ে আসলে আমরা দেখেছি যে অর্থ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। গেল কয়েক দশক ধরে অনেক রকমের আলোচনা হয়েছে অর্থ পাচার রোধ করবার। অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময় যেটি শামসুজ্জামান দুদু বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যথেষ্ট আস্থা ছিল, যেহেতু উনি বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, সেই পাচার করা অর্থ হয়তো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। সেই পরিমাণ প্রত্যাশা আসলে আমরা সামনে বাস্তবায়ন হতে দেখেছি কিনা? একটা বিষয় আপনাকে আজকে এখানে যেহেতু আলোচনাটাই এসছে, আলোচনা হলো, আমি একটু আলোচনা করি। মরহুম হাসান আরিফ সাহেব আমাদের কাছে খুব ভালো একজন লোক ছিল। আমি এর বিরুদ্ধে আন্দোলন থেকে ওনাকে চিনতাম। তো এই সরকার উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? তো ওনাকে যখন ওনাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দিল, অন্য মন্ত্রণালয়ে দিল, তখন উনি একদিন কয়েক ঘন্টার জন্য হাইকোর্টে এসেছিলেন। তো ন্যাচারালি ওনার ফলোয়ার অনেক উকিল আছে, শরীদ আছে, ওনারা গেছিলেন ওখানটায় যে জি স্যার, আপনার এইরকম মন্ত্রণালয় পরিবর্তন করে দিল, ছোটো মন্ত্রণালয় আসলেন কেন স্যার? বলে শোনেন, এদের তো হাজার হাজার কোটি টাকা, আমি তো ওই টাকা জোগাড় করে দিতে পারবো না। উনি ওনার মুখ দিয়ে বলছেন, একটা আইনজীবী না, যাদের সঙ্গে বৈঠক ওইখানটায় বলছেন উনি। আপনার এই যে কথাটা তুললাম এই কারণে, আজকে পেপারে দেখে আমাকে অনেকে বলছে গাড়ি কেনার কমিশনটাও আর আপনাদেরকে খাইতে দেবে না। এরা গাড়ি কিনলে একটা কমিশন পাওয়া যায় না, কয় ওই কমিশনটাও আর আপনাদেরকে খাইতে দেবে না, এরা খাইয়ে দেবে সব। মানে পার্সেপ্টটা পাবলিকে এরকমই তৈরি হচ্ছে সরকার সম্পর্কে। ওনাদের গাড়ি কেনার দরকারটা কি? ওনাদের এই গাড়ি কিনে দেওয়ার দরকারটা কি মন্ত্রণালয়ের জন্য? এখনই ইলেকশন হবে তারপর, তাই না? ওই যে আগের থেকেই সব। আমি যেটা বলতে চাচ্ছি, আসলে বর্তমান সময়ে আসলে আমরা একটা মারাত্মক সংকটের মধ্যে দিয়ে এগোচ্ছি এই কারণে এই সরকারটা কোন সময় কি করতে চায় এটা জনগণের কাছে দুর্বোধ্য। কারণ নির্বাচন সম্পর্কে ওনারাই এই শব্দগুলি উচ্চারণ করছেন এই জায়গায়, কম সংস্কার বেশি সংস্কার। ওনারা কি জানেন না সংস্কার করলে সেটা রেটিফিকেশন লাগে, সংস্কার করলে কতটুকু এখন এই অর্ডিন্যান্স মধ্যে করা যাবে, কতটুকু করা যাবে না, জানেন এগুলি। জানার পরে ওনারা কিন্তু এই খেলাগুলি খেলছেন এবং উপদেষ্টারা একজন একরকম কথা বলছেন। ফলে জনমনে এই নির্বাচন সম্পর্কে সংশয়টা থেকেই গেছে। তারপরে যে মবের দিয়ে যে সরকার পরিচালিত হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে এখন। ওই যে আজকে ওই যে সোহাগ পরিবহনের যে ঘটনাটা গতকালকের, তাই না? বলে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন? পুলিশ অ্যাক্টিভ হবে কিন্তু, কারণ পুলিশ কী করতে কার বিপদে পড়বে? এই মবের সঙ্গে যে সরকার যুক্ত না এটা পাবলিক জানবে কেমনে? মানে ওই পুলিশ জানবে কেমনে? পুলিশ তো সব জায়গায় তো মব তৈরি করে তারপর পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে মামলা। আজকে বাংলাদেশের এরকম প্রেক্ষিতে এরকম একটা শাসন আমরা পড়ে যাবো এটা আমরা ভাবি নাই। আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইয়েস আমরা জানি এটা অনির্বাচিত গভর্নমেন্ট বেশি দিন থাকলে এটা আরও বেশি ক্ষতির জায়গায় চলে যাবে। আমরা এটা নির্বাচন চাই, অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনটা সুষ্ঠু চাই, জনগণের ভোটটাকে নিশ্চিত করতে চাই। কিন্তু জনগণের ভোটটাকে নিশ্চিত করার জন্য সরকারের যে পদক্ষেপ এটা তো এখনও তো খুব যৌক্তিক না। আমরা যেমন ইতিমধ্যে আমরা ঢাকা শহরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব আমাদেরকে ডেকেছিলেন, রাজনীতি বিভিন্ন দলকে ডেকেছিলেন। ওনাদের অতীতের ত্রুটিগুলি স্বীকার করে বলছেন ভবিষ্যতে যাতে প্রপার রোল ওনারা প্লে করতে পারেন এর জন্য সহযোগিতা চেয়েছেন রাজনৈতিক দলের কাছে। আমরাও সহযোগিতা করতে চাই, ওনারাও সহযোগিতা চায়। কিন্তু যখনই একটু ব্যর্থ হয় তখনই তো ট্যাগ পড়ে যায়। এই যে ট্যাগের রাজনীতি, যে আপনি এটা ৭১ সালের মুক্তিদের পরে তো এই ট্যাগ ছিল না। এই যে ট্যাগ নিয়ে কথা বলছেন বা ব্যক্তিগত যে জিঘাংসা আসলে যে জায়গাটিতে আসছে বারবার, সেটি কিন্তু আমরা দীর্ঘদিন দেখেছি। এবং আজকে আরেকটি বড় ঘটনা ঘটেছে যে আপনি নিশ্চয়ই জানেন, ২১শে অগাস্ট গ্রেনেড হামলার এক ধরনের রায় হয়েছে। সেখানে কায়েস কামাল বলেছেন হাসিনা ব্যক্তিগত জিঘাংসায় তারেককে গ্রেনেড হামলা মামলায় জড়িয়েছে। না, এটা হতে পারে কোনো সরকার তার প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য ব্যক্তিগত জিঘাংসায় মামলা জড়াতে পারে, এটা আমি অস্বীকার করি না, জড়াতে পারে। কারণ ওইখানে আগের যে রিপোর্ট ছিল কেয়ারটেকার, ওই যে 111 গভর্নমেন্টের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টে তারেকের নাম কিন্তু ছিল না, তারেকের নামটা কিন্তু পরে যুক্ত হয়েছে। আমি মামলাটা সম্পর্কে সন্দেহ ওই কারণে তৈরি হয়েছে যে সরকার এটা ইচ্ছা করে তার প্রতিপক্ষ ঘায়াল করার জন্য করছে। তাহলে আসলে কোন সরকারের সময় আমি একটু বলে নি তাহলে ওই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় ওই যে 111 গভর্নমেন্টের সময় যে রিপোর্টটা যে রায়টা যে তদন্ত করা হয়েছিল সেই তদন্তকে ভিত্তি করে যদি বর্তমান সময় যদি ভালো তদন্ত করা হতো, আমার ধারণা এখানটায় সবাই নির্দোষী খালাস পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের বেসিক বড় বড় পত্রিকা প্রথম আলো থেকে শুরু করে এরা সেই সময় এই ঘটনার বিস্তারিত নিউজ করেছে। এবং জর্জ মিয়া নামে যেটা নাটক হয়েছিল দুধ ভাইদের আমলে, ওনাদের জানুক আর না জানুক, ওনাদের অ্যাবসেন্সে পুলিশই করুক আর যেই করুক, একটা নাটকও হয়েছিল জর্জ মিয়ার। এবং সেই সময় পার্লামেন্টে কিন্তু এই ঘটনা নিয়ে
আলোচনাও বিএনপি কিন্তু অ্যালাউ করে নাই কিন্তু, তাহলে এই ত্রুটিগুলো আমাদের থেকে গেছিলো। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই গভর্নমেন্ট এটাকে এইভাবে, তাই না, খুব দ্রুত তড়িঘড়ি পদক্ষেপ দরকার ছিল না। আমরা জানি বিগত সরকারের প্রতিপক্ষকে ঘায়াল করার একটা রাজনীতি ছিল, এটা জানি, কিন্তু এটাও ঠিক। ওইখানে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার একটা পাবলিকের কাছে কনভিন্সিবল একটা তদন্ত হয়ে এটা হলে ভালো হতো। শামসুজ্জামান দুদু, এই যে আসলে ব্যক্তিগত জিঘাংসার কথা আমরা বলছি বা 21শে অগস্ট গ্রেনেড হামলা, সেই হামলাটা তো যথেষ্ট ন্যাক্কারজনক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। সেখানে এত বড় বড় ঘটনায় আসলে ব্যক্তিগত স্বার্থে আমরা রাজনীতিকে ব্যবহার করছি। আবার তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে, অনেকে বলার চেষ্টা করছেন কেন আসলে তিনি এখনো দেশে ফিরছেন না, যদিও আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে ফেরার সিদ্ধান্ত তারেক রহমানকেই নিতে হবে, দরকার হলে ডকুমেন্ট দেবে সরকার। কি মনে করছেন, কেন ফিরছেন না? এটা তো আজকে আপনি একটা মামলার সমাপ্তি দেখলেন। এই যে আমাদের প্রধান একটা কথা বললেন যে জর্জ মেয়ার নাটক আছে না, তো এটা পুলিশ কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদ করছে, জিজ্ঞাসাবাদে যেটা পাইছে সেটা যখন প্রকাশ করেছে, পরবর্তীতে আবার 1/11-এর পরে তারেক সাহেবের নাম ছিল না, সেখানে তারেক সাহেবের নাম ঢুকানো হয়েছে, তখন এটা আবার নাটক না, ওইটা পুলিশ করছে, ওইটা নাটক। আর পরেরটা আবার পুলিশ যখন তারেক সাহেবের ঢুকাচ্ছে, এবং প্রথম আলো মতো পত্রিকাও তারেক সাহেবকে ঢুকানোর ব্যাপারে মানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি খুব ভালো রিপোর্ট করছে, তখনও সেটা নাটক না। কিন্তু অর্থাৎ পুলিশের যখন যে ভূমিকাটা আমার পছন্দ হচ্ছে না, সেটাকে আমি একটা সিল মেরে দিচ্ছি। আবার যদি ধরে নেই যে আজকে যেটা মীমাংসা হলো, মানে একেবারে টপ আদালতের সুপ্রিম কোর্টে, সেটি যদি ঠিক হয়ে থাকে তাহলে তো আগের ঘটনা ঠিক। এটা তো মানে তারেক সাহেব এই মামলায় কোনোভাবে আসেন না। তো প্রতিহিংসার রাজনীতিটা গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায় না। অর্থাৎ শেখ হাসিনার রাজনীতিটা গণতান্ত্রিক রাজনীতি ছিল না। তো যেমন 72-75-এ ছিল না। তো এই দেশে 40 বছরের মানে 50 বছরের সময়ের মধ্যে আমরা অনেক ঘটনা দেখেছি। এখন আবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে 24শে গণঅভ্যুত্থানের পর, সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটা গণতন্ত্রে ফেরার একটা রাস্তা আমরা, তো সেটাকে আমরা ব্যবহার করব কিনা এবং ব্যবহার করলে কিভাবে করব। যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে আমার যতটা স্মরণে আছে, ঠিক 90 দিনের মধ্যেই, অর্থাৎ 3 মাসের মধ্যেই সেই সময় চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করছেন এবং নির্বাচনের যারা জয়ী তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে। তো এখন এটা প্রায় 1 বছরের ঊর্ধ্বে চলে গেল, সম্ভব হচ্ছে না কেন? সংস্কারের কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যরা ইউনূস সাহেবের সঙ্গে গলা মিলিয়ে সংস্কারের কথা বলেছেন, আমরাও সেটার বাইরে যাই নাই, বলি না যে সংস্কার হবে। তো কী সংস্কার হলো এখন 1 বছরের প্রশ্নে এসে যদি জনগণ জিজ্ঞাসা করে কোন খাতে কী সংস্কার, কম বেশি, তো এগুলো আসলে আমার কাছে মনে হয়েছে ক্ষমতায় থাকার একটা বাহানা। এই বাহানার থেকে যতক্ষণ আমরা না বেরোতে পারবো ততক্ষণ পর্যন্ত নির্বাচনকে সামনে রেখে আসলে বিএনপির যারা নেতাকর্মী আছেন কিংবা দেশের যারা সাধারণ জনগণ আছেন, তারা তো আসলে তারেক রহমানের দেশে ফেরার একজন অপেক্ষা করছেন, সেটিও বলা চলে। আর রাজনৈতিক যারা বিশ্লেষক তারা অনেকেই মনে করছিলেন যে তার বিভিন্ন রকমের সাজা আছে এবং সেই সাজাগুলোর কারণে হয়তো তিনি দেশে আসতে পারছেন না। এখন তো বলা চলে যে প্রায় বেশিরভাগ মামলা থেকে তিনি খালাস পেয়েছেন। তাহলে এখন আসলে তারেক রহমান আসছেন না কেন, বা তিনি কবে আসবেন? যে কোনো সময় তিনি সিদ্ধান্ত নেবেন। এবং আমার মনে হয় কিছু কিছু ব্যাপার থাকে যে সেই ব্যাপারটি তার হাতে ছেড়ে দেওয়া, যে অনেক কথা থাকতে পারে যে কথাগুলো হয়তো আমরা জানি না বা তিনিও আমাদের এখনো বলেননি। তো সর্বশেষ যেটা জানতে পারলাম যে এই কোর্টের মধ্যে কোনো কারণে এটি যদি থেকে যায়, কথা মানে এখন তো মীমাংসিত এটা, তাহলে তো একটা বিপদ হতে পারত। তো আমার মনে হয় যে উনি যেটা আশ্বস্ত করছেন খুব শীঘ্রই সহসা আসবেন, এটাকে ধরে তো আমরা কাজ করতে পারি। আর 16 বছর তো তিনি এই মাটিতে এই জায়গায় না থেকেও যেভাবে বিএনপিকে সংগঠিত করছেন, আন্দোলনের সপক্ষে ভূমিকা পালন করছেন, আমার মনে হয় যে তার থাকা এবং ওই অনুপস্থিত থাকা এগুলো খুব বেশি কাজ করেনি। তবে আমার ধারণা এবং বিশ্বাস উনি সহসাই হয়তো এমন হতে পারে সেপ্টেম্বরের শেষাশেষি উনি চলে আসতে পারে।
জি, সেই দিকে আসলে হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাকিয়ে আছে। এটিও তাজ রহমান, এই যে আসলে আমরা বলছিলাম ব্যক্তিগত এক ধরনের জিঘাংসার ক্ষেত্র তৈরি হয়েছিল বিগত 16-17 বছর ধরে, এবং সেখানে নানানভাবে রাজনীতিকে ব্যবহার করা হয়েছে, রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আসলে বেরিয়ে আমরা আসতে পারলাম কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তো একই উদাহরণ বেশ কিছুটা আমরা দেখেছি। 2004-এর 21শে আগস্ট গ্রেনেড যে হামলাটা, এটা তো হয়েছে, অস্বীকারের তো সুযোগ নেই। দেখুন, আজকের রায়ে মনে হলো যখন যারা রাষ্ট্র ক্ষমতায় তাকে তাদের পক্ষে বা কাছাকাছি যারা তাকে তাদের পক্ষে রায় দেয় বা তারা বিরোধী দমনকে দমন করার জন্য একটা রায় দেয়, তখন একটা রায় হয়েছে, এখন আরেকটা রায় হচ্ছে। এই যে বিরোধী পক্ষকে দমন করার জন্য যদি জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট না হয়, অ্যাডমিনিস্ট্রেশন প্রসিকিউশন ইন্ডিপেন্ডেন্ট না হয়, মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট না হয়, গভর্নমেন্ট পরিবর্তন বা কাছাকাছি চলে আসলে তখন কিন্তু অটোমেটিক বাংলাদেশে সেলফ সেন্সরশিপ হয়ে যায়। আমরা দেখে আসতেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বারে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়াল সব কে কার দাদা আওয়ামী লীগে ছিল, কে কার বাবার দাদা আওয়ামী লীগে ছিল, সেটা দেখানোর জন্য একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যেত। মনে হয়তো সরকারের কাছাকাছি যদি থাকি, অনুকম্পা পাই, তাহলে আমাদের বোধহয় এই জিনিসটা হয়ে যাবে। এই কালচার থেকে যতদিন না আপনি বাইরে হবেন তখন এটা হবে না। এইটা তো আজ আমি ঠিক আপনার কাছেই আসবো, আসলে কিভাবে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, বা এখনই আসলে সময় ছিল কিনা এখান থেকে বেরিয়ে আসার। কিন্তু আমার আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 বাত নিবেদিত রাজখান থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জি25 বাত নিবেদিত রাজখান দেখছেন, এটি হতো আজ আমার প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। যেই ব্যক্তিগত জিঘাংসার কথা আমরা বলছি, সেই ব্যক্তিগত জিঘাংসায় আমরা আসলে সব রাজনৈতিক দলের সময়ই দেখেছি, যখন যে দল সরকারে এসছে তখন তারা একই কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকটাই আসলে সেরকম অনেক কিছু দেখার আমরা বা বলার চেষ্টা করছেন অনেকেই, যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও আমরা এই ধরনের আচরণ দেখতে পেলাম। তার মানে সংস্কৃতির কোনো পরিবর্তন হলো না বাংলাদেশে। এই দেখেন, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে, ওনারা সাবেক সরকারের যে মন্ত্রীরা যা করতো তাই করছেন। অন্যায় হচ্ছে, মব হচ্ছে, যার জোর আছে তার উপরে চালিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে 13 মাস পরে এসে ব্যান করতে হবে, রাস্তা দখল করা হচ্ছে, পুলিশের সাথে যুদ্ধ করা হচ্ছে। কিসের জন্য? দ্য কোলাবরেটর। আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম। ভাই, আমরা যদি আওয়ামী লীগের সহযোগী হই, মহামান্য রাষ্ট্রপতি তো আওয়ামী লীগের সহযোগী, মাননীয় সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের সহযোগী, কারণ আওয়ামী লীগ ওনাদেরকে নিছে। অসংখ্য বিচারপতিরা এখনও আছেন সুপ্রিম কোর্টের, ওনারাও আওয়ামী লীগের সহযোগী। অসংখ্য সচিবরা আসেন, আওয়ামী লীগের সময় দেওয়া হয়েছে, যোগদান করা হয়েছে, ওরা আওয়ামী লীগের সহযোগী। জাজেসরা আসেন আওয়ামী লীগের সহযোগী। সবাই আপনি বাদ দেন, পারবেন? 3টা নির্বাচনের মধ্যে একটা আমরা গিয়েছি 24-এ 14 একা, তাদের সাথে আরও দল ছিল 14 দল, 18-তে সবাই একসাথে গিয়েছেন। 14 নির্বাচনের পরে বিএনপি প্রত্যেকটা স্থানীয় নির্বাচনে গিয়েছে, ইনক্লুডিং তো 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র হয়েছিল বিএনপি। তার মধ্যে আমার সিলেটের মেয়রটাও কিন্তু বিএনপির। উনি 2টায় চলে গিয়েছিলেন ইলেকশন থেকে, বলে নাই, পরে উনি দেখেন উনি জিতছেন। এখন যদি আপনি এই কোলাবরেটর হিসাবে সবাইকে ব্যান করতে চান, তাহলে ইতিহাসের পাতায় প্রথম জামাতকে নিয়ে আসতে হবে 71-এর কোলাবরেটর হিসাবে, তার সাজাতে নিয়ে যান। কিন্তু সমালোচিত যে নির্বাচন 24-এর নির্বাচন, আমি ডামি নির্বাচন যেটাকে বলা হয়, সেই নির্বাচনে আপনাদের সহযোগিতাটা অনেক বেশি আসলে সমালোচিত হয়েছে। আমি নৈতিকভাবে মনে করি এই নির্বাচন নিয়ে আলোচনা করার সবার রাইট আছে, এবং আমাদেরকে ধরারও রাইট আছে। সাংবিধানিকভাবে, আইনগতভাবে এখানে কোনো অপরাধ বা কোনো ক্রাইম কিন্তু জাতীয় পার্টি করে নাই। এটা যেটা নির্বাচন কমিশন যেটা আছে, কালকে যদি নির্বাচন ডিক্লেয়ার দেয়, কেউ যদি সেই নির্বাচনে যায় আর কেউ যায় না, যে যায় নাই তাকেও কিন্তু আপনি অপরাধী বলতে পারবেন না, যে গেল তাকেও কিন্তু অপরাধী বলতে পারবেন না। নৈতিকভাবে এটা নিয়ে আলোচনা করতে পারেন। এটাকে জাতীয় পার্টির নেতাদের হয়তো বা এটার আনসার দিতে হবে, একদিন বা হোক কাল হোক। কিন্তু সেইটাকে আপনি দিয়ে, আমাদের অর্ডারে কি আইজিপি গুলি করতো? আমাদের অর্ডারে কি রেভেড ডিজি গুলি করতো? আমাদের অর্ডারে কি এখানে বিজিবির কমান্ডার গুলি করতো? করে নাই তো। আমরা তো স্ট্রাইকিং ফোর্সে ছিলাম না, আমরা বিরোধী দল হিসেবে ছিলাম, এবং বিরোধী দলে থাকা অবস্থায় কিন্তু আমাদের দলের যিনি সেই বিরোধী দলের নামের সামনে তকমা ছিল গৃহপালিত। হ্যাঁ, বলতে পারবেন, এটা তো অস্বীকারের সুযোগ নাই। শুনেন তন্নি, বাংলাদেশে নির্বাচন হয়েছে 15 ফেব্রুয়ারি, বিএনপি করেছে না একটা? সেটা কিন্তু নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসছিল। আমার অগ্রজ এখানে বসা আছেন, আমরাও নির্বাচন করেছি। আমাদের নির্বাচনগুলো 100% সেই হিসাবে যায় না। 86-তে আওয়ামী লীগ ছিল, যে জামাত আজকে বলতেছে জাতীয় পার্টিকে ব্যান করবে, সেই 86 নির্বাচনে জামাত ছিল, সংশোধন করে সংসদে গিয়েছে। আজকে সেই জামাত বলতেছে জাতীয় পার্টি ব্যান করার জন্য। তাহলে তাদের ইতিহাসটা আগে হিসাব করে দেখেন। কোনো না কোনোভাবে সবকিছু আসলে নির্বাচনী সমীকরণকে ঘিরে। নির্বাচনের সমীকরণে এদেশের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক বড় দলগুলার
নির্বাচনের আপনি সবগুলোতে একবার 100% ফেরেস্তার মতো বলার সুযোগ নাই। আমাদের 8টি নির্বাচনে সবাই যায় নাই, আমরা রবরে নিয়ে করেছি, সেটার জন্য দায়বদ্ধতা থাকতে পারে। সেই দায়বদ্ধতার মধ্যেও জাতীয় স্বার্থে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বৈধ। সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়েছে যে 86 তো কি এই 90 পর্যন্ত এই কাজগুলো সমস্ত বৈধ ছিল। 24-এর নির্বাচনকে কিন্তু এই সংসদ কখনো আপনি বাতিল করতে পারবেন না। অনেক আইন আছে দেশের আছে, কিন্তু এই নৈতিকভাবে নির্বাচনগুলো মোটেও কাম্য না, কারো চায় না। এখন কি হচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য, বানচাল করার জন্য মব কালচার শুরু হয়েছে। যার জন্য শক্তি বেশি তাকে দিয়ে ছোট নীরব যারা তাদের পিটানো হচ্ছে, ছোট দলকে বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলকে রেখে একটা নির্বাচন করবেন, এক দলের সাথে জোর করে বিরোধী দলে যেতে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা কি বাদ দিলাম? এই ষড়যন্ত্রগুলো যেটা করতে সেটাই এখন এখানে চলছে। নাজমুল হক প্রধান, এই যে নানান রকমের অপরাধের কথা আমরা বলছি, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে একটি সভাপতিত্বে অনুষ্ঠিত একটা সভায় একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ অভিযোগপত্র দাখিল হলেই নির্বাচনের অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবে না। সেটা কি আপনি সামনে নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন? আমি ওই কথাটার উত্তর দেওয়ার আগে আমাকে দু একটা কথা বলতে হয়। সেটা হচ্ছে যে পলিটিক্সটা কি, রাজনীতির মুদ্রা কথা হলো এটা বেসিসটা হচ্ছে টলারেন্স, ধৈর্য, নাম্বার 1, সহ্য। নাম্বার 2 হচ্ছে রাজনীতি হচ্ছে মতবিরোধের, প্রতিদ্বন্দ্বিতার, প্রতিবাদের। কিন্তু রাজনীতিটা প্রতিহিংসার না। যখন রাজনীতিটা প্রতিহিংসার হয়ে যায় তখন রাজনীতি রক্তাক্ত হয়ে যায়। আমরা বাংলাদেশে আমরা একটা রক্তাক্ত রাজনীতি অতিক্রম করে একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা প্রতিবাদের, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি চেয়েছিলাম। আজকে রাজনীতিটাকে আবার রক্তাক্ত করার চিন্তা করা হচ্ছে এবং সেটা অলরেডি সেদিকেই ধাবিত হচ্ছে। তাহলে এই যে প্রতিহিংসার রাজনীতি, যে রাজনীতিটা সমাজটাকে আরও বিভক্ত করবে, সেই রাজনীতিই করছে, যেটা শেখ হাসিনা করছিল, ওই একই রাজনীতি বর্তমান সরকার করতেছে। আজকে এই যে বাদ দেওয়া, দলকে নিশ্চিহ্ন করে দেওয়া, আজকে যদি বলি আমি, এই যে উনি একটা ভালো কথা বলছে যে ভোট তো বিভিন্ন সময় বিরোধী করেছে। আপনি কি জানেন 18 সালের ভোটে বিএনপি তো করেছে, বরঞ্চ বিএনপির মতো জামাত আলখেল্লা ফেলে দিয়ে 22টা সিটে ভোট করেছে জামাত। 22টা সিটে জামাতের লোক ভোট করেছে বিএনপির মধ্যে ঢুকে গিয়ে, আমির সহ। তাহলে এই যে ঘটনাগুলি আপনি ক্লাসিফিকেশন কীভাবে করবেন? তাহলে অ্যাজ হোল আপনাকে গ্রসলি ধরতে হবে যে হ্যাঁ, এই যে খুন করে যুক্ত কারা ছিল। খুন করে ছেলে খুন করলে এই জন্য বাপ দায়ী হয় না, বাপ খুন করলে এই জন্য ছেলে দায়ী হয় না, বাপ অপরাধ করলে এই জন্য সন্তান দায়ী হয় না। এটা আমাদের ধর্মেরও রেওয়াজ যে অপরাধ করে সেই দায়ী হয়। তাহলে আজকের প্রেক্ষাপটে অপরাধীদেরকে শনাক্ত করার জন্য গভর্নমেন্ট যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বা নিতে পারছে না দেখে জেনারেলি গভর্নমেন্ট নিচ্ছে। হ্যাঁ, যেই লোকটা কি সরকারি কর্মচারী হোক, আমলাই হোক, অথবা রাজনৈতিক দলের নেতাই হোক, যদি ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, যেগুলো ক্রাইম ক্লাসিফাই করা হয়েছে, তাই না, সে তার সাজা হয়ে যাবে। অভিযোগপত্র দাখিল হলে এই যে নির্বাচনের অযোগ্য হবে, সেটি নির্বাচনে কেমন প্রভাব ফেলবে বলে মনে করেন? নির্বাচন অভিযোগ তো আগে করুক না, 1 বছর 13 বছর পার হয়ে গেল, তো এখন আবার কার অভিযোগ? আপনি আর অভিযোগ তৈরি করে ফেলেন এখন থেকে। আপনি সে 1000 লোককে তৈরি করে ফেলেন, হ্যাঁ এই 1000 লোক এরকম ঘটনার সঙ্গে যুক্ত। আপনি এমপি দাঁড়াবে, তারপরে গিয়ে আপনি করবেন যে না ও অনুপযুক্ত, হইতে পারে না। তো এটা তো আপনি এই সময়টা কী করছেন, কি খেলাধুলা করছেন, সময়টার মধ্যে কী কাজটা করছেন, আপনি এর মধ্যে তালিকা করুন। আপনি এই সব তো ব্যানের জায়গা না, আমি ব্যানের জায়গা কেন যেতে বলছি না, শুনেন, একটু বলে নিই। আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা একটা মারাত্মক সন্ত্রাসবাদের রাজনীতি কবলে ছিলাম, আন্ডারগ্রাউন্ড রাজনীতি। আমাদের পার্টিও ব্যান্ড ছিল। আন্ডারগ্রাউন্ড রাজনীতি কী হয় সেটা আমরা জানি। এইভাবে আসলে কোনো রাজনৈতিক দলকে দমিয়ে রাখা যায় না। নাজমুল হক প্রধান, এটিও তো আজম, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।